জাপানের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি ৩০ কোটি ইয়েন। কোনো গুলি ছাড়া, কোনো মারামারি ছাড়া, কারো ক্ষতি ছাড়া একজন মানুষ ৩০ কোটি ইয়েন নিয়ে লাপাত্তা। সে গেল তো গেলই, আজ পর্যন্ত তার কোনো হদিশ মেলেনি। সেই মাস্টারমাইন্ড রেখে যায় ১২০টি আলামত, কিন্তু পুলিশ কোনো সূত্র ধরতে পারল না সে মাস্টারমাইন্ডকে। পুলিশের তদন্তে কি বেরিয়ে এলো? শেষ পর্যন্ত শুনতে থাকো, অনেক কিছুই বেরিয়ে আসবে। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে একটি সুপার পাওয়ার হওয়ার পথে। দেশের অর্থনীতি দিন দিন উন্নত হচ্ছে। অবিশ্বাস্য টেকনোলজিক্যাল বিপ্লবের সাক্ষী হচ্ছিল জাপান। ব্যাংকিং সেক্টরও ছিল না পিছিয়ে, ব্যাংকিং সেক্টর বুম করছিল। ১৯৬৮ সালের ৬ ডিসেম্বরের দিন জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত নিহন ট্রাস্ট ব্যাংকের কোকুবুঞ্জি শাখা ম্যানেজার সাহেবের বাসায় ডাকযোগে একটি চিঠি আসে। চিঠি পড়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। হাতের লেখা না, বরং বিভিন্ন ম্যাগাজিন থেকে অক্ষর কেটে পেস্ট করা। ম্যানেজারের উদ্দেশ্যে লেখা ছিল, মূল জাপানি পুলিশ ফাইল থেকে অনুবাদ করে বলছি, আমাকে ৩০ লক্ষ ইয়েন দিতে হবে। যদি তুমি তা না দাও, তাহলে আমি তোমার বাসার ডিনামাইট দিয়ে উড়িয়ে দেব। আমি বাসায় ডিনামাইট পুঁতে রেখেছি। আগামীকাল বিকেল ৫টার মধ্যে নির্ধারিত স্থানে টাকা রেখে আসবে। ব্যাংক ম্যানেজার ভয়ে সাথে সাথে পুলিশের সাথে যোগাযোগ করেন। পুলিশ হুমকিটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়। পুলিশ ৫০ সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করে এবং ম্যানেজারের বাসা এবং নির্ধারিত ড্রপ অফ স্থান পর্যবেক্ষণে রাখেন। ব্যাংক কর্মকর্তাদের মাঝেও চিঠির খবর ছড়িয়ে পড়ে। ৭ই ডিসেম্বর পুলিশ ঘণ্টার পর ঘণ্টা পর্যবেক্ষণ করতে থাকে, অপেক্ষা করতে থাকে। নির্দিষ্ট সময় পার হয়ে যায়, কারও দেখা মেলে না, কোথাও কিছু হয় না। ১০ই ডিসেম্বরের দিন সকাল ৯:৩০, বৃষ্টি পড়ছে। আজ তাদের ৩০ কোটি ইয়েন ক্যাশ ডেলিভারি দিতে হবে কাছেই বিখ্যাত তোশিবা ফ্যাক্টরিতে। আজ কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার দিন। ব্যাংক থেকে ফ্যাক্টরির দূরত্ব ৪-৫ কিলোমিটার, ১৫ থেকে ২০ মিনিটের রাস্তা। ৩টি লোহার ট্রাঙ্কে টাকা ভর্তি করে ৪ জন ব্যাংক কর্মকর্তা উঠল কালো নিসান সেড্রিক গাড়িতে। তারা রওনা হল। তোশিবা ফ্যাক্টরি আর ২০০ মিটার, পাশেই টোকিও ফুচু কারাগার। একজন পুলিশ একটা সাদা পুলিশ মোটরসাইকেলে তাদের গাড়ি থামিয়ে দিল। বলল, আপনারা কি নিহন ট্রাস্ট ব্যাংকের? সবাই বলল হাঁ। পুলিশ সাথে সাথে বলে উঠল, এইমাত্রর খবর, আপনাদের ব্যাংক ম্যানেজারের বাসা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে আরও খবর এসেছে যে এই গাড়িতেও ডিনামাইট লাগানো হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের শুনতে দেরি সাথে সাথে গাড়ি থেকে নেমে পড়ল। সবার হুঁশ চলে যাওয়ার মতো অবস্থা। সবারই মনে পড়ছে ৪ দিন আগের হুমকি ভরা চিঠি। পুলিশ গাড়ির নিচে শুয়ে চেক করতে লাগল। কিছুক্ষণ পর গাড়ির নিচ দিয়ে ধোঁয়া আর অগ্নিশিখার মতো কিছু বেরোতে লাগল। পুলিশ গাড়ির নিচ থেকে বেরিয়ে চিৎকার দিয়ে বলল, এটা এখন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবে, যে কোনো মুহূর্তেই ফাটতে পারে, আপনারা সবাই নিরাপদ দূরত্বে যান। ব্যাংক কর্মকর্তাদের হুঁশ হারিয়ে অমনি দিক বিদিক ছুটে গেল। জীবন নিয়ে কোনো রকম বাঁচল এই অবস্থা। এদিকে পুলিশ সুন্দর করে ড্রাইভিং সিটে বসে এই গাড়িটি নিয়ে চলে গেল। কর্মকর্তারা তাকিয়ে দেখল। প্রথমে ভেবেছিল সাহসী পুলিশ ভাইটি সাহসিকতার সাথে তাদের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রেখে গাড়ি দূরে নিয়ে যাচ্ছেন। আহারিয়া। কিছুক্ষণ পর তাদের হুঁশ ফিরতে লাগল। গাড়ি থামানো থেকে শুরু করে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়া পর্যন্ত সব হয়েছে মাত্র ৩ মিনিটেরও কম সময়ে। তারপরেও বুঝে উঠতে পারছিল না তারা। গাড়িও ফাটল না। ততক্ষণে গাড়ি গায়েব, পুলিশ গায়েব, টাকাও গায়েব। ব্যাংক কর্মকর্তারা ব্যাংক কর্তৃপক্ষকে জানালো। ঘটনাস্থলে পুলিশ হাজির হল। আছে শুধু একটা মোটরসাইকেল, যা হুবহু পুলিশ মোটরসাইকেলের মতো। আর রাস্তায় ছিল একটা পটকাবাজির মতো, যেটা থেকে মূলত ধোঁয়া আর অগ্নিশিখা বেরিয়েছিল। এত বড় অঙ্কের টাকা চুরি। পুলিশ ব্যাপারটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা শুরু করে। তার ফেলে যাওয়া বেশ কিছু আলামত সংগ্রহ করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মোটরসাইকেলটি। তবে সেটি আসল পুলিশের মোটরসাইকেল ছিল না, বরং অত্যন্ত নিখুঁতভাবে কাস্টমাইজ করা পুলিশের মোটরসাইকেলের মতো। এছাড়া ব্যাংকের কর্মকর্তাদের বর্ণনা অনুযায়ী সে হুবহু একজন পুলিশ অফিসারের ইউনিফর্ম পরা ছিল। কিন্তু তারা কোনো বিশেষ শারীরিক বৈশিষ্ট্য মনে করার চেষ্টা করেও পুলিশকে কাজের মতো কোনো তথ্য দিতে পারেনি। টোকিও শহর জুড়ে ১০,০০০-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয় এবং প্রত্যেক মেইন রোডে চেকপোস্ট বসানো হয়। ব্যাংকের ছিনতাই করা গাড়িটা কালো রঙের ছিল, তাই সব জায়গায় অ্যালার্ট করে দেওয়া হয়েছিল কালো নিসান সেড্রিক প্রতিটি গাড়ি তল্লাশি করতে। অল্প সময়ে পুলিশ একটি কবরস্থানের কাছে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি খুঁজে পায়। সেটির চারপাশে অন্য গাড়ির চাকার দাগ। পুলিশ বুঝতে পারে যে সে মাঝপথে গাড়ি পরিবর্তন করেছে। এরপর প্রত্যেকটা গাড়ি থামিয়ে তল্লাশি করার নতুন নির্দেশ জারি করা হয়, কিন্তু ততক্ষণে বেশ সময় পার হয়ে যায়। আর এই সুযোগেই সে কোনো বাধা ছাড়াই কোনো এক চেকপোস্ট পার হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরদিন সকালে প্রত্যেক বড় সংবাদপত্রের প্রথম পাতায় এই ঘটনার খবর।
বিপুল পরিমাণ অর্থ এবং ডাকাতির নিখুঁত পরিকল্পনা দেখে সবাই আশ্চর্য, অবাক, হতভম্ব। পুরো দেশ জুড়ে এর আলোচনা ছড়িয়ে পড়ে। এদিকে পুলিশ এবং সরকারের উপর চাপ বাড়তে থাকে। তদন্তে আশানুরূপ অগ্রগতি হচ্ছে না। এটি সরকার, প্রশাসন, পুলিশ তাদের জন্য মান-সম্মানের বিষয় হয়ে দাঁড়ায়। কয়েক বছর তদন্ত চলতে থাকে। জাপানিজ পুলিশ জাপানের ইতিহাসের সবচেয়ে বড় তদন্ত অভিযান শুরু করে। এই অভিযানে 1,70,000-এরও বেশি পুলিশ সদস্যকে এই কাজে নিয়োজিত করা হয়। তারা প্রায় 1,10,000 সন্দেহভাজন ব্যক্তি নিয়ে তদন্ত চালায়। পুলিশ একটি কম্পোজিট স্কেচ প্রকাশ করে, যা পুরো জাপানে প্রায় সব পত্রিকায় ছাপা হয়। কিন্তু এই স্কেচটি ছিল একটি চরম ব্যর্থ চেষ্টা। স্কেচটি মূলত একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যে নিজেও নিজের দেওয়া তথ্য নিয়ে নিশ্চিত ছিল না। এই স্কেচটা এতটাই ভুল ছিল যে কয়েক বছর পর পুলিশ এটি নীরবে প্রত্যাহার করে নেয়। সম্ভবত এই ভুল ছবির কারণে আসল ডাকাত পুলিশের চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করলেও কেউ তাকে চিনতে পারেনি, কারণ তার চেহারার সাথে স্কেচের কোনো মিল কী ছিল আদৌ কেউ জানে না। যেখানে ব্যাংকের গাড়িটা পাওয়া যায় সেখানে পুলিশ আশেপাশের বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করে। একজন থেকে জানতে পারে যে এখানে কিছুক্ষণ আগে নীল কালারের গাড়ি ছিল। এর বেশি কিছু পুলিশের জানা ছিল না। 4 মাস পর নীল গাড়িটা পুলিশ শহরের এক বিল্ডিংয়ের পার্কিংয়ে পায়। নীল কালারের টয়োটা করোলা গাড়ি। এটাও ছিল চুরি করা গাড়ি। এতদিন চোখে পড়েনি। ডাকাত গাড়িটা সেখানে রেখে বডি কাভার দিয়ে ঢেকে চলে যায়। গাড়ির ভেতর ছিল সেই 3টা লোহার ট্রাঙ্ক। পুলিশ সে গাড়ি থেকে 120টেরও বেশি আলামত সংগ্রহ করে। পুলিশ ভাবল এবার তো ধরা পড়বেই। পুলিশ প্রত্যেকটা জিনিস নিয়ে তদন্ত শুরু করে। পুলিশ এই ব্যাচের 10,000 পিস স্ক্রুড্রাইভার যে হার্ডওয়্যার দোকানে বিক্রি হয়েছে কয়েক মাস লাগাতার সবখানি গিয়ে খোঁজ নিয়েছে, কিন্তু কিছু পায়নি। পুলিশ আরও পেয়েছে সুনকেই শিনবুন পত্রিকার একটি কপি। তারা এর ডেলিভারি রুট ধরে একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত পৌঁছাতে পেরেছে, কিন্তু কোনো নির্দিষ্ট বাড়ি শনাক্ত করতে পারেনি। পুলিশ আরও পেয়েছে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের বিস্কিটের প্যাকেট। আরও পেয়েছে একটা হান্টিং ক্যাপ। সেখান থেকে ঘামের কিছু সংগ্রহ করে ল্যাবে টেস্ট করে জানতে পারে তার রক্তের গ্রুপ বি। জাপানের লক্ষ লক্ষ মানুষের রক্তের গ্রুপ বি, তাই এটিও তেমন কোনো কাজে আসেনি। পুলিশ লক্ষ লক্ষ ইয়েন আর বছরের পর বছর সময় ব্যয় করে এই জিনিসগুলোর সাপ্লাই চেইন খুঁজতে থাকে, কোনো ক্লু যদি পাওয়া যায়। শত শত দোকান পরিদর্শন করে এবং হাজার হাজার দোকানদারের সাক্ষাৎকার নেয়, কিন্তু দেখা যায় প্রতিটি জিনিসই মাস প্রডিউসড আইটেমস ছিল এবং সেগুলো ধরে কাউকে খুঁজে বের করা অসম্ভব ছিল। এটাও ছিল সে ডাকাতের মাস্টার প্ল্যানেরই এক অংশ। পুলিশ দেখল প্রায় সব আইটেমই ভিন্ন ভিন্ন জায়গা থেকে চুরি করা। উদ্দেশ্য ছিল পুলিশকে হাবিজাবি দিয়ে বিভ্রান্ত করে তদন্তে বিলম্ব এবং পুলিশের সময় নষ্ট করা। পুলিশের সন্দেহের তালিকা ছিল বেশ লম্বা। তাদের মধ্যে একজন ছিল ট্যাক্সি ড্রাইভার। ট্যাক্সি ড্রাইভারকে অভিযুক্ত করার কারণ ছিল সে ব্যাংকের কাছাকাছি একটি এলাকায় থাকত এবং তার চেহারা পুলিশের তৈরি স্কেচের সাথে অনেক মিল ছিল। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে গ্রেফতার করেনি। তবে তদন্ত চলাকালীন মিডিয়ার কাছে তার নাম লিক হয়ে যায় যে এই ব্যক্তি অন্যতম একজন অভিযুক্ত। খবরটি শোনামাত্রই অধিকাংশ সাংবাদিক তাকে নিয়ে সংবাদ লিখতে শুরু করে। তারা তার নাম এবং ছবি প্রকাশ করে দেয়। ফলে কোনো তথ্য প্রমাণ ছাড়াই সমস্ত সংবাদপত্র এই লোকটিকে ডাকাত দাবি করে খবর ছড়িয়ে দেয়। সব অভিযোগের ভিত্তি ছিল কেবল পুলিশের তৈরি ছবির সাথে তার চেহারার মিল এবং ব্যাংকের কাছে তার বাসা। মিডিয়াতে নাম আসার পর চাপে পড়ে মিডিয়া এবং জনমতকে সন্তুষ্ট করতে পুলিশ তাকে গ্রেফতার করার এবং আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেয়। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে অপরাধ সংঘটনের সময় সে সেখানে উপস্থিত ছিল না, এমন একটি অকাট্য প্রমাণ তার কাছে ছিল। এরপর পুলিশ তাকে ছেড়ে দেয়। দুর্ভাগ্য, সমস্ত সংবাদপত্রে নাম আসার ফলে তার মান-সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং রাতারাতি তার বন্ধু-বান্ধব ও পরিবার তাকে ত্যাগ করে। নির্দোষ হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত ডিপ্রেশনে আত্মহত্যার পথ বেছে নেয়। আরেক আলোচিত সন্দেহভাজন এবং সাধারণ মানুষের বড় একটি অংশ আজও বিশ্বাস করে যে সেই ছিল সেই দুর্ধর্ষ ডাকাত। ১৯ বছর বয়সী এই কিশোর ছিল স্থানীয় থান্ডার ট্রাইব নামক একটি বাইকার গ্যাংয়ের নেতা। আবার তার বাবা ছিল একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং দক্ষ মোটরসাইকেল পুলিশ অফিসার। অপরাধীর প্রোফাইলের সাথে সে অনেকটাই নিখুঁতভাবে মিলে যেত। বৃষ্টির মধ্যে ভারী পুলিশ বাইক চালানোর দক্ষতা তার ছিল। বাবার সুবাদী পুলিশের ইউনিফর্ম জোগাড় করা এবং পুলিশের অভ্যন্তরীণ কার্যপদ্ধতি তার নখদর্পণে ছিল। এছাড়া পুলিশের তৈরি স্কেচের সাথেও তার শারীরিক গঠনের মিল পাওয়া যায়। আর ডাকাতির সময় সে অন্য কোথাও ছিল, তার কোনো অকাট্য প্রমাণ সে দিতে পারেনি। তবে ডাকাতির মাত্র 5 দিন পর ১৯৬৮ সালের ১৫ই ডিসেম্বর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে যায়, কিন্তু তারা গিয়ে তাকে তার ঘরে মৃত অবস্থায় পায়। সে একটা বিষ খেয়ে আত্মহত্যা করে। তার বাবা নিজেই তাকে সন্দেহ করেছিল এবং মৃত্যুর আগে তাকে জিজ্ঞাসাবাদও করেছিল, কিন্তু তার দাবি কিছু জানতে পারেননি। আরেকটা বিষয় হচ্ছে, সন্দেহ করলেও তাদের বাড়িতে বা অন্য কোথাও লুট হওয়ার একটা টাকাও পাওয়া যায়নি। পুলিশ আনুষ্ঠানিকভাবে এটিকে আত্মহত্যা বলে ঘোষণা করে। তবে একটি প্রচলিত ধারণা ছিল কারো কারো মধ্যে, একজন পুলিশ অফিসারের পরিবার এই কেলেঙ্কায় জড়িয়ে যাচ্ছে দেখে পরিবারের মান সম্মান বাঁচাতে তার বাবা নিজেই তাকে বিষ খেয়ে মৃত্যু দিয়েছিল।
কারণ জাপানের সমাজে এগুলো অনেক ম্যাটার করে। কিন্তু সবচেয়ে যৌক্তিক যে ধারণা, সে একা করেনি, পুরো একটি গ্যাং এটা করে। সংঘবদ্ধ গ্যাং মিলে এই পুরো প্ল্যান সাজায়। কারণ এত গাড়ি চুরি করা, তারপর ডাকাতির পরপর জায়গায় জায়গায় গাড়ি পরিবর্তন এবং ১২০টিরও বেশি বিভ্রান্তিমূলক আলামত ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন জায়গা থেকে চুরি করে সংগ্রহ করা, সবই ইঙ্গিত যে এটি একটি সংঘবদ্ধ গ্যাং বা চক্রের কাজ। সে এর একটি অংশ ছিল। পুলিশ চুরি হওয়া যত নোট ছিল, সব নোটের সিরিয়াল সব ব্যাংকে দিয়ে রাখে। ৩০ কোটি ইয়েনের ৫০০ টাকা নোটের প্রায় ৬ লক্ষ নোটের সিরিয়াল। কিন্তু আজ পর্যন্ত সেসব নোট থেকে একটি নোটও পাওয়া যায়নি। বছরের পর বছর সময় পার হয়ে যায়। জাপানের নিয়ম অনুযায়ী ৭ বছর পর ডিসেম্বর ১৯৭৫ সালে চুরির অপরাধে মামলা করার ৭ বছরের আইনি মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে ব্যাংক ডাকাত আইনত ফৌজদারি বিচার বা শাস্তি থেকে মুক্তি পেয়ে যায়। ২০ বছর পর ১৯৮৮ সালে দেওয়ানি দায়বাধ্যতার সিভিল লায়াবিলিটির ২০ বছরের সময়সীমাও পার হয়ে যায়। এর মানে হল, এরপর ব্যাংক ডাকাত যদি প্রকাশ্যেও নিজের অপরাধ স্বীকারও করত, তবুও ব্যাংককে ১ টাকাও ফেরত দিতে সে বাধ্য ছিল না। আইনিভাবে আর বাধ্য করাও যেত না। কি অদ্ভুত এক আজব নিয়ম! যাক, এই পুরো তদন্ত করতে পুলিশের খরচ হয়ে গেছে ৯০ কোটি ইয়েন, চুরি হওয়া টাকার ৩ গুণ। টাকার অঙ্ক থেকে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটা আত্মমর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই ঘটনাটি জাপানের ইতিহাসে আজও এক অমীমাংসিত রহস্য। সব শুনে তোমার কি মনে হয়? কমেন্ট বক্সে জানাতে পারো। এরকম ঘটনা আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।